নমস্কার। আজকে একটি শ্রুতি নাটক পরিবেশন করব। নাটকের নাম অভিনয়, রচনা সংঘমিত্রা। মা, চললাম। আজ ফিরতে কিন্তু একটু দেরি হবে। কলেজ থেকে একেবারে পড়াতে চলে যাব। কেন, মাঝে বাড়ি ফিরবি না? না, তুমি যে কি করে ভুলে যাও প্রতি সপ্তাহে। আজ রিহার্সাল আছে। কি লাভ হয় তোর ওসব যাত্রাপালা করে? মা, আবার? আমি কিন্তু যাত্রা করি না, নাটক করি, গ্রুপ থিয়েটার করি। এভাবে বললে না মা, আমার ভীষণ খারাপ লাগে। খারাপ লাগে? আমি বলবই। ছাড় তো এসব যাত্রাপালা। শোন শোন, নাটকের মেয়েদের না কেউ সংসারে ঘরের বউ করে না। করতে হবে না। আমার বয়ে গেছে। নাটকে আমার স্বামী আর স্টেজই আমার সংসার। মুখে দুই জুতোর বাড়ি। অসভ্য মেয়ে। একটা টেনে চড় মারবো। এই বেরো তো বেরো, মাথাটা খারাপ করিস না তো, বেরো। আমার মাথা নষ্ট করে দিল। ঠিক আছে, বেরোচ্ছি। ফিরতে কিন্তু রাত হবে, বলে দিলাম। মিউজিক রিহার্সাল আছে, আর এই দিন দেরি হয়। মাথা আর মুন্ডু আছে। চৈতি, তোকে বারবার বলছি, কিন্তু তোর বাবা কিন্তু তোর এসব একদম পছন্দ করছে না। রাত করবি না, 8টার মধ্যে ঘরে ঢুকবি। কিচ্ছু করার নেই মা, এটা আমার হাতে নেই। মিউজিক রিহার্সালের দিন একটু সময় লাগে, বোঝো। যাই হোক, বেরোলাম আমি। হ্যাঁ, যাও। যথা সময়ে গ্রুপে পৌঁছল চৈতি। ঠিক 5:30। দিনটা ছিল সোমবার। গিয়ে দেখল তার বিপরীতের পুরুষ চরিত্রটি একটা নতুন ছেলেকে দিয়ে পরিচালক প্র্যাকটিস করাচ্ছেন। চৈতি প্রথমে ভাবল যে অভিনয় করে সে আসেনি বলে হয়তো নতুন ছেলেটিকে দিয়ে প্রক্সি দেওয়াচ্ছেন। তারপর জানতে পারল পুরনো অভিনেতার পা ভেঙে গেছে, তাই এই নতুন ছেলেটি অভিনয় করবে। শুরু হলো ওই ছেলেটির সাথে তার দৃশ্যের মহড়া। ডিরেক্টর নতুন ছেলেটিকে সংলাপ প্রম্পট করে যাচ্ছেন, আর নতুন ছেলেটি তা শুনে শুনে বলছে, এই কাকলি, তুমি আমার সঙ্গে এভাবে খেলো না। খেলো না? খেলবো না সোনা? শুধু তুমিই খেলার দায়িত্বটা নিয়েছো বুঝি? শোনো, আর কি কি চাও তুমি আমার কাছ থেকে? হ্যাঁ? কাকলি, তুমি এসব কি বলছো? লজ্জা করে না তোমার? এখনো এখনো অভিনয় করে চলেছ। কি চাও তুমি? আর কি কি চাও? আর কি কি চাও? আমি আর পারছি না, পারছি না, পারছি না। বাহ 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 বাহ, এক্সিলেন্ট সৈতি, ফাটায়া দিছোস, অসাধারণ। এই যে আলাপ করা দি, আসো আসো আসো। এ হলো অরিন্দম, আর ও হলো চৈতি। চৈতির অভিনয় দেখলা তো অরিন্দম? ওর সাথে টক্কর দিয়া অভিনয় করতে হইব। দর্শক যেন ভাবে কাকে সাইরা কাকে দেখুম, তাহলেই পরিচালক হিসেবে আমি সার্থক। রিহার্সাল শেষে চৈতি গ্রুপ থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। এমনি সময় অরিন্দম তাকে পেছন থেকে ডাকল। চৈতি, 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 একটু দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, কি হয়েছে বলুন? আমার না একটু তাড়া আছে, তাড়াতাড়ি আসুন। বাড়িতে না, নইলে পিঠে পড়বে আমার। 9:30 বেজে গেছে। ওহ, ওহ, আমাকে আপনি নয়,
তুমি বলো, তুমি বলে ডাকো। তোমাকে ধরতে বাবা বাবা আমাকে কতটা ছুটতে হলো আর পাচ্ছি না। দাঁড়ো 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 দাঁড়ো, হাঁপিয়ে গেছি। তা বাড়ি কোথায় তোমার? ৫৫ তলা। ও, আমার বাড়ি ঢাকুরিয়া। তা ফিরবে কিসে? অটোতে। আমি তোমার সঙ্গে অটোতে যেতে পারি? অটো কি আমার পার্সোনাল কার? যে কেউ যেতে পারে। এটা ভালো বলেছে চৈতি, পার্সোনাল কার। চলো চলো চলো। এরপর ১ মাস কেটে গেছে। বন্ধুত্ব হয়ে গেছে চৈতি আর অরিন্দমের। সামনেই শো, জোর কদমে রিহার্সাল চলছে। তাই এক্সট্রা দিনগুলোতেও আজকাল রিহার্সাল ডেট ফেলা হয়। এর মাঝে চৈতি পিসি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। খবর এলো পিসির বাড়ি থেকে। পিসিমণি চৈতিকে চোখে হারান, তাই ডাক পড়েছে তার পিসির বাড়িতে। তার কোনো ছেলে পিলে নেই। এই চৈতিকেই মেয়ের মতো ভালোবাসেন তিনি। অগত্যা চৈতিকে যেতে হলো পিসির বাড়ি। ২ দিন থেকে পিসিকে সুস্থ করে তবেই সে ফিরল নিজের বাড়িতে। ফেরার পর চৈতির মা চৈতিকে বলল, আচ্ছা চৈতি, শোন, একটা ছেলে না গত পরশু তোকে ফোন করেছিল। অর্ক, অর্ক বলল, হ্যাঁ অর্ক। অর্ক? সেটা আবার কে গো? মা, তুই চিনিস না? তোকেই তো চাইছিল। বলল তোদের নাটকের গ্রুপে নাকি একসাথে নাটক করে। চৈতি অবাক হয়ে মনে মনে ভাবল, নিশ্চয়ই মিউজিক রিহার্সালের দিন যায়নি বলে ওরা নাম বাড়িয়ে কেউ একটা ফোন করেছে। উফ, কি জ্বালা! নাম বললেও ঝাড় খাবো, না বললেও ঝাড় খাবো। আফটার অল পুরুষ কণ্ঠে আমার খোঁজ করলেই বাড়িতে ঝাড় খাবো। আশ্চর্য, কেন সুতপা, জুলি এদেরকে দিয়ে ফোন করানো যেত না? উফ, কাকে দিয়ে ফোন করিয়েছে কে জানে। এই মেয়ে, এই মেয়ে, একা একা কী বিড়বিড় করছিস রে? হ্যাঁ, আজে বাজে ছেলেদের সঙ্গে যাত্রা করে বেড়াস। সব কটা বাঁদর, সব কটা। আর ওই বাঁদরগুলোর জন্যই মানে যত বাড়িতে অশান্তি। তোর যত রাজ্যের ওই আজে বাজে যাত্রাপালার বন্ধু। এই শোন, যাত্রা দল থেকে যেন আর কোনো দিনও না ফোন আসে, বলে দিলাম কিন্তু। মা, আবার বলছি তোমাকে, আমি কিন্তু যাত্রা করি না, গ্রুপ থিয়েটার করি। আর ওটা ছিল অর্কপ্রভ। শর্টে আমরা অর্কই ডাকি। ঠিকই, বুঝতে পেরেছি, আমার মনে পড়েছে মা। অমনি অমনি একটা ঢপ মেরে দিলি, হ্যাঁ? একটা মেয়েকে একটা ছেলে রাত্রি 10টার সময় তার বাড়িতে কি করে ফোন করে? ঠিক আছে ঠিক আছে, এবার আর কোনো দিনও ফোন আসবে না, আমি মানা করে দেবো। তাই যেন হয়। প্রসঙ্গত এই ঘটনা ওই 90-এর দশকের। তখন মোবাইল ফোনের এতটা বাড়বাড়ন্ত ছিল না। না ছিল স্মার্টফোন, না ছিল হোয়াটসঅ্যাপ, না ছিল কিচ্ছু। অগত্যা ল্যান্ডলাইন নির্ভর অনিশ্চিত জীবন ছিল। যার ফোন তার হাতে কখনো সখনো পড়তও না। ফলে বেহাতে পড়ে গালমন্দও শুনতে হতো। যাই হোক, ঠিক তার পরদিন ছিল সোমবার, রিহার্সালের দিন। গ্রুপে পৌঁছিয়েই চৈতি সব ছেলেদের একে একে জিজ্ঞেস করল কে তাকে ফোন করেছিল। সকলেই বলল তারা কেউ তাকে ফোন করেনি। রিহার্সাল শেষে চৈতি বাড়ি ফিরছে। অরিন্দম চৈতিকে গ্রুপ থেকে বেরিয়ে দৌড়ে দৌড়ে এসে রাস্তায় ডাকলো। চৈতি, চৈতি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। শোনো, আগের দিন এলে না কেন? আসলে আমার এই
পিসি না খুব অসুস্থ ছিল জানো তো। পিসির তো কেউ নেই। বছর দুয়েক হলো পিসেমশাই মারা গেছেন। একাই থাকেন। তাই দুদিন থেকে মানে এরকম শরীর খারাপ। তা আমাকে ফোন করলো। আমি কি করলাম, যে পিসিকে একটু সুস্থ টুস্থ করে ডাক্তার টাক্তার দেখিয়ে তারপরে বাড়ি ফিরলাম, বুঝেছো, ওই জন্যই আসিনি। ও, তা শোনো চৈতি, আমি না তোমার বাড়িতে শুক্রবার দিন ফোন করেছিলাম। ও, অর্ক, অর্ক নামে? তার মানে আমি তোমার জন্য বাড়িতে বকা খেয়েছি। সরি গো চৈতি, নামটা না ইচ্ছে করেই বলিনি, প্লিজ কিছু মনে করো না। পারো বটে, কিন্তু তুমি তো নতুন গো, আমার নম্বর পেলে কোথা থেকে? ম্যাডাম, ইচ্ছে থাকলে না বাঘের দুধও জোগাড় করা যায়। এ তো সামান্য নম্বর। মানে? পরে বলবো কোনো এক সময়ে। এখন চলো, রাত্রি 10টা বেজে যাবে, তাড়াতাড়ি চলো, বাড়িতে আবার বকুনি খাবে, তখন কিন্তু আমাকে দোষ দিও না। চলো। সেদিন সারা রাত চৈতির ঘুম এলো না। এপাশ ওপাশ করে রাতটা কেটে গেল। একটা কথাই তার মনে পড়তে লাগলো, ইচ্ছে থাকলেই বাঘের দুধও জোগাড় করা যায়। কেন বলল অরিন্দম? কিসের ইচ্ছে? কেন ইচ্ছে? অরিন্দমকে মনে মনে চৈতির বেশ লাগতো, কিন্তু কোনো দিন সে তা প্রকাশ করেনি। গ্রুপে অনেক ছেলেই আছে, কিন্তু কাউকেই সেভাবে তার পছন্দ হতো না। আসলে ভালো শিল্পীকেই ভালো শিল্পীর মনে ধরে। কিন্তু ওকে কতদিনই বা চেনে চৈতি, তাই এইসব ভাবনায় প্রশ্রয় দিত না সে। কিন্তু এবার সে ওই কথাটাই মনে মনে ভাবল, আগুন দু তরফেই লেগেছে। এটা বুঝতেই তার মাথায় গণ্ডগোল পেকে গেল, সব তালগোল পেকে গেল। এরপর পরপর কদিন রিহার্সাল ডেট পড়ল। চৈতি আর অরিন্দম আরও কাছাকাছি এসে গেল। রোজ অরিন্দম আর চৈতি ফেরার সময় হেঁটে হেঁটে ঢাকুরিয়া ব্রিজ পার হয়, আর অটো ধরে না তারা। চৈতিকে অরিন্দম ৫৫ তলা অবধি হেঁটে পৌঁছে দেয়। চৈতি, সামনের রবিবার তো শো, আমার বাবা মায়ের সাথে তোমাকে আলাপ করিয়ে দেবো। তোমারও বাড়ির নিশ্চয়ই সবাই আসবে। না, কেউ কখনোই আসেনি আর আসবেও না। বাড়িতে থিয়েটার করা পছন্দ করে না। অনেক কাঠখড় পুড়িয়ে আমি আসি জানো এখানে নাটক করতে। তুমি এত ভালো অভিনেত্রী, এটা কখনো শিখিয়ে পড়িয়ে হয় না। ঈশ্বর প্রদত্ত গুণ, তাও তোমার বাড়ির লোক তোমাকে অ্যাপ্রিসিয়েট করে না। তো ঈশ্বর ভুল বিষয় প্রতিভা দিয়েছেন আমায়। ছাড়ো এসব, যাই হোক, তোমাকে শুভেচ্ছা শোয়ের জন্য আগে থেকেই দিলাম। তোমাকেও বেস্ট অফ লাক, দেখা হচ্ছে। শোয়ের দিন রবিবার যথা সময়ে চৈতি গ্রিন রুমে গিয়ে নিজে মেকআপ সারল। যাদের মেকআপ বাকি তাদেরও মেকআপে হেল্প করে দিল। এরপর শো শুরু হলো। চৈতি আর অরিন্দম দুজনে অপূর্ব অভিনয় করল। করতালিতে দর্শক ভরিয়ে দিল। সকলে বলল, যেমন ছেলেটা তেমনই মেয়েটা, একেবারে টক্করের অভিনেতা অভিনেত্রী। শো শেষ হতেই চৈতি পোশাক পাল্টাতে গ্রিন রুমে গেল। গ্রিন রুমের বন্ধ দরজায় ঠক ঠক শুনে চৈতি দরজা খুলে দেখল অরিন্দমকে। কী ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো কেন? চেঞ্জটা করে নি কি বাবা, তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি। চৈতি, তাড়াতাড়ি করো, তোমার অভিনয় দেখে আমার মা আপ্লুত।
আমার গোটা পরিবার তোমার সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি চেঞ্জ করে বেরো প্লিজ। থ্যাঙ্কস বলো সবাইকে, আসছি আমি এক্ষুনি, আমাকে তো চেঞ্জটা ভাই করতে দেবে। হুম, তাড়াতাড়ি এসো। চৈতি গ্রিন রুমের আয়নার দিকে তাকিয়ে সলজ্জভাবে হাসল। মনে মনে বলল, আজ ওর বাবা মায়ের সাথে আলাপ করাবে বলেই হয়তো এত তাড়া ওর। নিশ্চয়ই ওদের ব্যাপারটা বাড়িতে জানিয়েছে, তাই ওর পরিবারের এত আগ্রহ। এরপর চৈতি বাইরে গিয়ে দেখল গ্রুপের অন্যান্য ছেলে মেয়েদের সাথে অরিন্দম, একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা আর একটি অল্পবয়সী মেয়ে গল্প করছে। চৈতিকে দেখেই অরিন্দম তার হাত ধরে টানতে টানতে এক ভদ্রমহিলার সামনে নিয়ে গেল। এই হলো চৈতি, আমার মা। মা চৈতি। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। বাহ, তুমি যা অভিনয় করো, আমার মন একেবারে ভরে গেছে। দেখবে মা, তোমায় আশীর্বাদ করি, তুমি মস্ত বড় অভিনেত্রী হবে। আর চৈতি, এই দেখো, উনি হলেন আমার বাবা। আচ্ছা, নমস্কার। আচ্ছা চৈতি, এবার এদিকে এসো। বাবা মাকে তো দেখলে, এবার বলো তো এই মেয়েটিকে বলতে পারবে? কেন পারবো না? উনি বাবা, উনি মা, আর এ নিশ্চয়ই তোমার ছোট বোন। এ বাবা, না। অরিন্দমের মা তখন চৈতির ভুল ধরিয়ে দিয়ে বলল, না না চৈতি, ও আমার হলো হবু বৌমা। অরিন্দমের সাথে ওর 10 বছরের প্রেম, জানো? ওর নাম ফাল্গুনি। চৈতি কথাগুলো শুনে নিজেকে সামলে নিয়ে জোরে জোরে অস্বাভাবিকভাবে উচ্চস্বরে হেসে উঠল। তারপর বলল, এ বাবা, এ বাবা, সরি গো, আমি না বুঝতে পারিনি, আমি একদম বুঝতে পারিনি ফাল্গুনি, সরি, কিছু মনে করো না। অরিন্দম চৈতিকে দেখে এবার প্রশ্ন করল, চৈতি, শোনো না, তোমাকে কি আমি পৌঁছে দিয়ে আসবো? বাসে তুলে দিয়ে আসবো? বাসে যাবে তো? না না, আমি ঠিক চলে যেতে পারবো, তোমাকে আর আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি একাই যেতে পারবো, আসছি, হ্যাঁ আসছি আমি। এই বলেই চৈতি দ্রুত পায়ে ওখান থেকে বেরিয়ে গেল। নমস্কার।